তথ্য উপদেষ্টা জাহেদের দিল্লি প্রবেশে বাধা অনাকাঙ্ক্ষিত, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব। কুষ্টিয়া সীমান্তে পুশিনের জন্য ঠেলে দেয়া 12 জনকে ফিরিয়ে নিল বিএসএফ। চট্টগ্রামের আনোয়ারায় মা মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় আসামি তেজপ্রিয় বড়ুয়া গ্রেফতার। গোপালগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ, বন্ধ হওয়ার উপক্রম। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। গ্রাউন্ড 7 শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। ভারত সফরের অংশ হিসেবে দিল্লিতে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সফর বাতিল করে ঢাকায় ফিরেছেন তিনি। বেলা 12:15টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। রোববার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ডক্টর জাহিদুর রহমানকে ইমিগ্রেশন প্রক্রিয়ায় দীর্ঘ সময় অপেক্ষায় রাখা হয়। তিনি ভারতে প্রবেশ করতে পারবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্তহীনতায় প্রায় 2.5 ঘন্টা তাকে অপেক্ষায় রাখা হয়। এই পরিস্থিতিকে তিনি সম্মানজনক সফরের পরিপন্থী বিবেচনায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন। ইমিগ্রেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তীতে তাকে ভারতে প্রবেশের অনুরোধ জানানো হলেও তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেননি। এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা একটা আপনি যেটা বললেন দুঃখজনক বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং আজকে দিন শেষে আমরা এই বিষয়ে আপনাদেরকে জানাবো। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে 3টি গ্রেফতারি পরোয়ানা জারি করা আছে। এমনকি তার বিরুদ্ধে একটি মামলার বিচার কাজ চলছে এবং প্রায় 10টি মামলা ও অভিযোগের তদন্তে অপরাধের সম্পৃক্ততা মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। বলেন, দুবাই থেকে বেনজিরকে দেশে আনা হলে এসব মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। রিপোর্ট করছেন হাসান জাভেদ। নানা কারণেই সমালোচিত চরিত্র পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। এই যে 1000-2000 লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। গুম, অপহরণ ও দুর্নীতি সহ নানা অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 2024 সালের 4 মে সপরিবারে দেশ থেকে পালিয়ে যান বেনজির আহমেদ। এরপর তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। গত 12 জুন তাকে দুবাইয়ে গ্রেফতার করা হয়। এখন বেনজিরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। পুলিশের সাবেক এই আইজিপি বেনজিরের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, ইতোমধ্যেই বেনজিরের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। এখন সরকার যখনই তাকে দেশে ফিরিয়ে আনবে তখনই ট্রাইব্যুনালের মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে যদি বাংলাদেশে আনা হয়, আমাদের এই ট্রাইব্যুনালেও তাকে আনা হবে। যেগুলোতে বিচার চলছে সেখানে হাজির করা হবে, যেগুলো তদন্তাধীন আছে সেগুলোতেও তাকে রিমান্ডে নেওয়া হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিচারের ব্যাপারে আমাদের ট্রাইব্যুনাল সর্বোচ্চ কঠোর হস্তে এই বিচারটি সম্পন্ন করা হবে। বেনজিরের বিরুদ্ধে গুমের একটি মামলায় বিচার চলছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, অন্যান্য মামলায়ও তাকে বিচারের মুখোমুখি করা হবে। বেনজির আহমেদ শুধু শাপলা চত্বরের মাস্টারমাইন্ড না, তিনি হেন দুষ্কর্ম নাই যেটা তিনি তার এই কর্মজীবনে তিনি করেননি। তার বিরুদ্ধে আমাদের ওখানে প্রায় 10টির মতো মামলা আমরা কিন্তু ইনভেস্টিগেশন করে যাচ্ছি এবং প্রত্যেকটার সাথে তার কানেকশন আছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের একরাম কমিশনার যে হত্যাকাণ্ড, তার সাথে তার সরাসরি সম্পৃক্ততা ছিল। দেশের গণতন্ত্র নস্যাৎ এবং হাজার হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করা সহ অসংখ্য দায় বেনজিরে রয়েছে বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। এসব অপরাধ থেকে তার মুক্তি মিলবে না বলেও জানান তিনি। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।
বিজিবির চাপে অবশেষে পতাকা বৈঠকের পর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই 12 জনকে ফিরিয়ে নিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার বেলা 11:30টার দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে নেতৃত্ব দেন 47 বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা। বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন রানীনগর বিএসএফ ক্যাম্পের এপি সুনীল কুমার যাদব। পরে 12 জনকে ভারতে নিয়ে যায় বিএসএফ। শুক্রবার থেকে শূন্যরেখায় অবস্থান করছিল নারী ও শিশু সহ 12 জন। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সাপ্পারবাড়ি সীমান্তে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন চেষ্টা ব্যর্থ হয়ে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানা গেছে। বিজিবি জানিয়েছে, গতরাতে বিএসএফ এর একটি টহল দল ওই সীমান্ত দিয়ে সার্চ লাইট বন্ধ করে 3 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা চিৎকার শুরু করলে বিএসএফ 2টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে খবর পেয়ে বিজিবি সদস্যরা ওই সীমান্তে উপস্থিত হলে বিএসএফ পুশিনের জন্য কাঁটাতারের বেড়ার গেটের কাছে নিয়ে আসা লোকজনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘরে ঢুকে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তেজপ্রিয় বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে পটিয়া থেকে গ্রেফতারের পর আজ দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে হাজির করা হয় তেজপ্রিয় বড়ুয়াকে। পরে ব্রিফিংয়ে পুলিশ সুপার মাসুদ আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জানায় ভিকটিম অ্যানি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়ার কাছ থেকে অটোরিকশা কেনার জন্য 1,17,000 টাকা ধার নিয়েছিল তেজপ্রিয়। ঋণ সংক্রান্ত স্ট্যাম্পটি চুরির উদ্দেশ্যে তেজপ্রিয় চাকু নিয়ে বাড়ির পেছনের দরজার বাইরে ওত পেতেছিল। এ সময় অ্যানি বড়ুয়া ঘর থেকে বের হলে আসামিকে দেখে চিৎকার দেয়। এতে আসামি তাকে চাকু দিয়ে আঘাত করে। পরে তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া মায়ের চিৎকার শুনে এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করা হয়। টাকাটা যেন না দেওয়া লাগে সেই জন্য তার কাছে যে স্ট্যাম্প আছে এই স্ট্যাম্পটা সে নিয়ে আসবে। কিন্তু স্ট্যাম্প নিতে গিয়ে আসলে যখন সে চিৎকার করে এর মধ্যে সে যেহেতু চাকুটা নিয়ে গেছিল সাথে, হয়তো উদ্দেশ্য ছিল মেরে ফেলা। সে যদিও বলতেছে আমার মেরে ফেলার উদ্দেশ্য ছিল না, ভয় দেখানোর উদ্দেশ্য ছিল, কিন্তু এর মধ্যে ঘটনাটা ঘটে ফেলে। চট্টগ্রামে জমি সংক্রান্ত বিরোধে পিতা মীর মুজিবুর রহমান খানকে হত্যা করেছে ছেলে বেলাল হোসেন। ঘটনার প্রায় 2 বছর পর পিবিআই এর হাতে আটক হয়েছে খুনি। চট্টগ্রাম শহরের মজ্জার টেক থেকে পুলিশের হাতে ধরা পড়ে আসামি বেলাল হোসেন। পুলিশ জানায়, ভিকটিম মুজিবুর রহমান নিজ বাড়ি বাঁশখালীতে কিছু জমি বিক্রির উদ্যোগ নেয়। বিক্রিলব্ধ টাকা ছেলে পাবে না এমন আশঙ্কায় পিতাকে কৌশলে চট্টগ্রাম শহরে এনে হত্যা করে লাশ ফেলে দেয়। ঘটনার প্রায় 2 বছর পর পিবিআইয়ের হাতে ধরা পড়ে আসামি বেলাল হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিতা হত্যার ঘটনার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। গোপালগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ হওয়ার উপক্রম শিক্ষা কার্যক্রম। একটু বৃষ্টি হলেই শ্রেণীকক্ষে ছাতা নিয়ে ক্লাস করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। বিদ্যালয়ের মূল ভবন পরিত্যক্ত হওয়ায় জরাজীর্ণ অস্থায়ী একটি টিন শেডে চলছে পাঠদান। শিক্ষকদের অভিযোগ, কর্তৃপক্ষকে জানানোর পরও ব্যবস্থা না নেওয়ায় বন্ধ হওয়ার উপক্রম শিক্ষা কার্যক্রম। গোপালগঞ্জ থেকে মাসুদ পারভেজের পাঠানো রিপোর্ট। প্রান্তিক জনপদের শিশুদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে 1972 সালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া গ্রামে স্থাপিত হয় কৃষ্ণাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন স্কুলটি সংস্কার না করায় মূল ভবন ঝুঁকিপূর্ণ ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। 2024 সালের জানুয়ারি মাসে স্কুলের মূল ভবন পরিত্যক্ত ঘোষণা করে উপজেলা প্রশাসন। এরপর শিক্ষার্থীদের পাঠদানের জন্য তৈরি করে দেওয়া হয় অস্থায়ী একটি টিন শেড। সেটাও এখন নড়বড়ে হয়ে পড়েছে। ঝড় বৃষ্টি হলে আমাদের বই খাতা ভিজে যায়, আমরা ভিজে যাই, আমরা ক্লাস করতে পারি না। ঝড় বৃষ্টি হইলে আমাদের অনেক ভয় লাগে। বিদ্যালয়ের টিনের চালে দেখা দিয়েছে অসংখ্য ছিদ্র। একটু বৃষ্টি হলেই পানি পড়ে ভিজে যায় শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক। ঝড়, বৃষ্টি, বজ্রপাত ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি নিয়ে সন্তানদের স্কুলে পাঠাতে হচ্ছে বলেও অভিযোগ করেন অভিভাবকরা। এখানে বাচ্চাদের আমরা যখন পাঠাই তখন আমাদের সবসময় দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়। এক দেখে ম্যাডামরা পোলাপানকে সবরে ওই বারান্দায় নিয়ে রাখছে, কিন্তু বারান্দাও তো নিরাপত্তা না। শিক্ষকরা বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হলেও এখন পর্যন্ত নেওয়া হয়নি কোনো উদ্যোগ। ঝড় বৃষ্টি আসলে অনেক পানি পড়ে, বাচ্চাদের ক্লাস নেওয়া যায় না, বই খাতা ভিজে যায়। জীবনের ঝুঁকি নিয়েই আছি, কারণ আমাদের তো আর দ্বিতীয় কোনো বসবার জায়গা নেই এবং লাইব্রেরি নেই। লাইব্রেরি বানানোর মতো কোনো ভবন নেই, শ্রেণীকক্ষও নাই।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্কুলটির দুরবস্থার কথা স্বীকার করে নতুন ভবন নির্মাণের আবেদন করা হয়েছে বলে জানান। উপজেলা শিক্ষা অফিসার এই স্কুলটাকে 1 নম্বর এ অন্তর্ভুক্ত করেছেন। আশা করছি আমাদের যে সমস্যাটা শুরু হয়েছে এটা সমাধান হবে। নতুন ভবন ও সীমানা প্রাচীর নির্মাণ করে দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। এনটিভি নিউজ ডেস্ক। যশোরের শার্শা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় 13 জুন রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন ওই প্রবাসীর স্ত্রী। এই সময় ওত পেতে থাকা একই গ্রামের আব্দুর রহমান ইমন ও মেহেদি হাসান টুটুল সহ 5 জন তাকে অস্ত্রের মুখে জিম্মি করে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে ভুক্তভোগী নারী 5 জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ 3 জনকে আটক করে। অপর 2 আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে সাভার সরকারি কলেজে যাত্রা শুরু হলো পাঠচক্রের। পাঠচক্র পড়লে বই আলোকিত হই এই স্লোগানকে সামনে রেখে দুপুরে কলেজের মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক KM আবু এহসান আর মামুন, উপাধ্যক্ষ AKM ফজলুল হক, পাঠচক্রের আহ্বায়ক ইব্রাহিম আজাদ। চট্টগ্রামে এবারও 10 দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল শুরু হবে আগামী বুধবার। নগরীর জমিয়াতুল ফালাহ ময়দানে বুধবার বাদ আসর এ মাহফিলে অংশ নেবেন বাগদাদ বড়পীর আব্দুল কাদের জিলানীর বংশধর সৈয়দ আফিক উদ্দিন জিলানী সহ আন্তর্জাতিক স্কলারবৃন্দ। সোমবার চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী হোসেন সোহাগ। 17 জুন থেকে 10 দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালাহ ময়দানে। ময়মনসিংহ শহরের বাস টার্মিনাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সিটি কর্পোরেশন। দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও যারা নিজেদের অবৈধ স্থাপনা সরিয়ে নেননি তাদের দোকানপাট সহ উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সিটির প্রশাসক রুকনুজ্জামান সরকার। এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।